শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহজাহান কামালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সাবলাইম বিউটি অফ ল্যান্ডস অ্যান্ড রিভার্স শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে বনসাই প্রদর্শনী। প্রদর্শনী চলবে 22 জুলাই পর্যন্ত। ধানমন্ডির EMK সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। ধানমন্ডির ড্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী চিটাগাং হিল ট্র্যাক্স, পিপল অ্যান্ড নেচার। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার শ্রদ্ধাঞ্জলি। আজ 17 জুলাই শিল্প সাহিত্য ও সমাজ উন্নয়নে অজস্র শাখায় বিচরণকারী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গীতিকাব্য ও মহাকাব্য রচয়িতা, সাংবাদিক ও সংবাদপত্র প্রকাশক, রাজনীতিক, নারী জাগরণব্রতী, সৈনিক, পর্যটক, চিন্তাবিদ ও সংস্কারক। জাতীয় জাগরণ ও স্বাধীনতা আন্দোলনে অগ্নিপুরুষ, পশ্চাৎপদ মুসলিম পুনর্জাগরণের অগ্রদূত। তার রচিত কবিতার বই হচ্ছে অনল প্রবাহ, উচ্ছ্বাস, উদ্বোধন, প্রেমাঞ্জলি, সঙ্গীত সঞ্জীবনী এবং উপন্যাসের মধ্যে রয়েছে তারাবাই, রায়নন্দিনী, ফিরোজা বেগম, নুরুদ্দিন উল্লেখযোগ্য। মৃত্যুবার্ষিকীতে আমরা বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি, রূপালী পর্দার গান। ছুঁয়েছো হৃদয় আমার প্রেমেরই আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়াল রেখে, তুমি আছো ভাবনাতে পুরোটাই একটু অল্প না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আরমান, এই ফ্রাইডেতে আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, চ্যারিটি। তুমি যাবে? না, আমি ভাবছি আমি একটু সায়ান্নে যাব, ওদের সঙ্গে আমার বন্ডেজটা আরো স্ট্রং করা দরকার। রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আচ্ছা, তোমাদের কি শাশুড়ি আম্মার নামে কোনো সংগঠন টংগঠন আছে নাকি? বকবক করো না তো, খাচ্ছ খাও। এমনিতে কাল রাত থেকে আমার মাথা ধরে আছে। বৌমা, কি ব্যাপার? তাহিরের প্লেট খালি, রুটিটা দাও না। হ্যাঁ, দিচ্ছি। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহজাহান কামাল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? অনেক ভালো আছি। আপনি তো একেবারেই সঙ্গীতের মানুষ। দেশে যখন ছিলেন প্রতিটি মুহূর্তই সঙ্গীতকে নিয়ে সময় কাটিয়েছেন। এখন তো প্রবাসে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। সঙ্গীত নিয়ে ব্যস্ততা কেমন?
সঙ্গীত নিয়ে যেভাবে দেশে ছিলাম ব্যস্ত, ওখানেও ব্যস্তই আছি। ছাড়তে পারিনি, ছাড়া যাবেও না। এখানে যেমন করতাম ওখানে অবশ্য কিছুটা লিমিটেশনস আছে, যেমন এখানে অনেক টিভি চ্যানেল আছে, সেখানে অনেক প্রোগ্রাম করা সম্ভব। আর স্টেজের শোগুলো তো ঢাকাতে বেশি হয়, ওখানে অতটা হয় না। তবুও যা হয় একেবারেই কম না, দিনে দিনে বাড়ছে, কারণ প্রবাসীদের সংখ্যাও বাড়ছে দিনে দিনে। আর ওখানে একটা বাংলা টেলিভিশন চ্যানেলও আছে, সপ্তাহে একদিন হয়, সেখানে আমি নিয়মিত গান টান করি। স্টেজের প্রোগ্রাম তো আছেই। টরন্টোতে আমি থাকি, সেখানে কানাডার অন্য শহরগুলোতে বা আমেরিকার বিভিন্ন শহরগুলোতে ফোবানা নানা অনুষ্ঠানে প্রোগ্রাম করে থাকে। সেটা কি বাঙালিদের সম্মেলনে এই অনুষ্ঠান করা হয় নাকি বিদেশিদেরও সেখানে উপস্থিতি থাকে? কিছু কিছু অনুষ্ঠানে বিদেশিদের উপস্থিতি থাকে, যেমন যারা ধরেন রাজনীতি করে, যারা এমপি বা তাদের এলাকাতে যদি কোনো অনুষ্ঠান হয়, ওদেরকে সাধারণত আমরা ইনভাইট করি। কারণ ওরা চায়, যেহেতু এটা একটা মাল্টিকালচারাল কান্ট্রি, ওরা চায় যে ওই যে ব্ল্যান্ডিংটা হোক। তো ওরা খুব এনকারেজ করে আমাদেরকেও করতে, এবং আমরা যখন ওদেরকে ডাকি ওরা খুব খুশি মনে আসে, কারণ ওরা পার্টিসিপেট করতে পারলে ওরা ওই আমাদের কালচারটা একটু জানে, আর ওদের তো জানার আগ্রহ বেশি, আর ওদের জানাও দরকার, বিকজ আমরাও তো ভোটার, তাই না? হ্যাঁ, ওরাও আসে, হয়, নানা রকম অনুষ্ঠান হয় আপনার ওদের সঙ্গে কোলাবোরেশনে, মানে জয়েন্টলিও অনেক অনুষ্ঠান হচ্ছে আজকাল। নানা ধরনের এক্সপেরিমেন্টও হচ্ছে ইংরেজি গানের সাথে, বিশেষ করে রবীন্দ্রনাথের গান। যেহেতু রবীন্দ্রনাথের গান নানা রকম ট্রান্সলেশন আছে, অনেক গান বিদেশি গানের উপর ভিত্তি করে লেখা। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে বোধহয় এটা সুবিধাটা একটু বেশি। সেক্ষেত্রে তাদের অনেক বেশি আগ্রহ কাজ করে কি রবীন্দ্রসঙ্গীত লিরিকগুলো জানার ক্ষেত্রে? অনেক, হ্যাঁ। আর আজকাল তো ট্রান্সলেশন পাওয়া যায় ইংরেজিতে, সেটা আমাদের জন্য একটা বড় সুবিধা। তারা বুঝতে পারে এবং তারা অত্যন্ত খুশি হয় যে মানে বাংলা একটা ভাষা, সেই ভাষার আবার একজন নোবেল প্রাইজ পেলেন, এবং তার লেখাগুলি এত উন্নত, এত গভীর। যারা ওই দেশের যারা পড়াশোনা করা মানুষ, তারা তো অর্থগুলি বুঝে, তারা রবীন্দ্রনাথের লেখার গভীরতা কতটুকু তাদের কাছে বুঝতে সুবিধা হয়, এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করে সেগুলোকে। আপনি যে স্টেজ শোগুলো করছেন এবং ওখানকার যে টেলিভিশনে আপনি নিয়মিত প্রোগ্রাম করছেন, সেখানে কি শুধু রবীন্দ্রসঙ্গীতই গাওয়া হয়? না, আমি রবীন্দ্রসঙ্গীত করি, কিছু হারানো দিনের গান আমি করেছি। ওখানে যেহেতু টেলিভিশন চ্যানেলটা আমাদের মানে এই কমিউনিটির জন্য, সেই জন্য সব ধরনের গানই তাদের প্রচার করতে হয়, এবং সবাই যারা মোটামুটি গান করতে পারে তাদের সবারই সুযোগ ওখানে হচ্ছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে তো আপনি একেবারে শুরু থেকে জড়িত ছিলেন, এবং এখন আপনি কানাডায় প্রতিনিধিত্ব করছেন। তো কোথায় পার্থক্যটা হয়েছে দায়িত্বে, এবং অগ্রসর হয়েছে কতটুকু সংস্থা? দেশে তো ছিলাম, আমি শুরু থেকে এই সংস্থার কার্যকরী কমিটির সদস্য ছিলাম। আমি 96 চলে গেছি। তখন পর্যন্ত 7-8টার মধ্যে আমাদের উৎসব হয়েছিল, আমরা উৎসব করি সংস্থা থেকে। তারপরে তো ওখানে চলে গেলাম। যাওয়ার আগে আমি এখানে এজিএস ছিলাম, আর ওখানে গিয়ে অনেক বছরই আমরা গানই করতাম শুধু, অনেকের সঙ্গে আমরা একসঙ্গে। আস্তে আস্তে দেখলাম যে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অনেক বেড়েছে। এখন আমাদের 20 জন সদস্য, প্রবাসী হিসেবে অনেক বেশি। হ্যাঁ, এই রিসেন্টলি আমরা যে অনুষ্ঠানটা করলাম শুধু গীতাঞ্জলির গান নিয়ে, জুনের 4 তারিখে অনুষ্ঠানটা করলাম, সেখানে 18 জন শিল্পী সলো গান করেছে। আমরা কিছু কোরাসও করেছি, পুরোপুরি গীতাঞ্জলিকে নিয়ে, গীতাঞ্জলির কথাবার্তা ছিল সেখানে। আর 18-20 এখন আছে আমাদের সদস্য, আরও কিছু সদস্য আসবে, কারণ ওনারা রিসেন্টলি গেছেন, ওনারা সদস্য হতে চাচ্ছেন। আমাদের কাজ হচ্ছে অনেক, কারণ হয় কি অনুষ্ঠানগুলো করতে গেলে সেখানে শুদ্ধতার প্রশ্ন আসে। শুদ্ধতার প্রশ্ন আসলে শিল্পীরা সবাই একটু সচেতন হয়ে যায় যে আমার গানটা ভালো করতে হবে। আসলে ওই জায়গাটাই শিল্পীদের বেনিফিটটা। এই যে অ্যাসোসিয়েশন করলে যে সদস্যদের উপকার হয়, এটা ব্যবসায়ী হোক বা যে কোনো, সেখানে শিল্পীদের অনেক উপকার হচ্ছে, কারণ তারা একটু প্রেসারে থাকে যে আমার গানের ভালো চর্চা। অন্তত ওই প্রোগ্রামের আগে 2 মাস যে আমরা রিহার্সেল করি, সেই 2 মাস কিন্তু ভালোভাবে চর্চা করে, সবাই গানগুলো শুদ্ধভাবে তুলতে চেষ্টা করে। সেই জায়গাটাই আমাদের লাভ, এবং আমি দাবি করব আমরা সেই জায়গাতে অনেক সাকসেসফুল। সবাই যারা আগে একটু গানের থেকে দূরে সরে যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে সংস্থা হওয়াতে ওরা আসছে এবং গানটা আবার চর্চা শুরু করেছে। এটা আমার কাছে বড় পাওনা মনে হয়।
যারা আপনার সংস্থার সাথে ওখানে আছেন তারা আগে থেকে দেশে গানের সাথে জড়িত ছিলেন? হ্যাঁ, এটা আমার আসলে বলা উচিত ছিল। আমাদের ওখানে ৫-৬ জন আছেন যারা বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে গান করতো, সরকারি চ্যানেলও এনলিস্টেড। আর এই সংস্থার সঙ্গে 4-5 জন আছে যারা একেবারে সরাসরি জড়িত ছিল। ইভেন আমাদের ওখানে আরও আছে, জানেন আমাদের এখানে সম্মেলন পরিষদ নামে একটা আছে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। ওনারা তো অনেক বড় অর্গানাইজেশন, তারাও জেলা লেভেলে কাজ করে, আমাদের সংস্থাও জেলা লেভেলে কাজ করে। 4-5 জন আছে যারা সম্মেলন পরিষদের সঙ্গে ছিলেন ঢাকায়, এখন ওখানে থাকেন। আমরা সবাই মিলে কিন্তু সংস্থাটা করলাম। সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, এখানেও ভেদাভেদ নেই। এখানেও সম্মেলন পরিষদের শিল্পীরা সংস্থায় যাচ্ছে, সংস্থার শিল্পীরা ওখানে গান করছে, হচ্ছে আমি নিজেও সবাই আসলে শিল্পী, পরিচয়টা ওখানে আমরা একটা করেছি, কারণ ওখানে তো অত শিল্পী নেই। সো 20-25 জনের জন্য সংস্থাটাই যথেষ্ট, এবং সবাই ওভাবে সহজভাবে নিয়েছে এবং সবাই আমরা প্রোগ্রাম করে যাচ্ছি। সেক্ষেত্রে নিয়মিত কোঅর্ডিনেশন থাকছে দেশের সংস্থার সাথে? সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, হ্যাঁ, ওনাদের সঙ্গে যখনই হয়, ওদের অনুষ্ঠান হয়, আমরা ওখান থেকে দেখি। ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে ওনারা পোস্টিং দেয়, আমরাও আমাদের অনুষ্ঠানগুলো দিই, ওনারা দেখে, ওনারা আবার সেখানে কিছু কমেন্টস দেয়। যোগাযোগটা আছে, এর কারণে কিন্তু ওই সংস্থার অনেকের সঙ্গে আমার এখনো সরাসরি দেখা হয়নি, কারণ আমি 20 বছর আগে গেছি। গত 20 বছরে যারা ঢাকায় যারা মেম্বার, তাদের অনেকের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়নি, এবার হয়তো দেখা হবে। কিন্তু এই যে এই সংস্থার মাধ্যমে অনেকের সঙ্গে প্রযুক্তির কারণে যোগাযোগটা আছে, এবং অনেকের সঙ্গে হয়তো কিছুদিনের মধ্যে দেখা হবে। আমরা জানি যে আপনি উদীচীর সাথেও জড়িত ছিলেন এবং এখনো আছেন, এবং বাংলাদেশ থেকে উদীচীর যারা শিল্পীরা যাচ্ছেন আপনাদের ওখানে বিভিন্ন কোঅর্ডিনেশনে আপনি আছেন। সেক্ষেত্রে হ্যাঁ, উদীচীর সঙ্গে আমি 96-এ গেছি, 98-এ ওরা উদীচী করলো, তখন থেকে উদীচীর সঙ্গে আমি ছিলাম। আর রিসেন্টলি ওরা 4টা সম্মেলন করেছে, এবার 5ম সম্মেলনটা করবে ওরা, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। ওইটার আমি ওদের যে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, ওনারা করেছেন আমাকে। তো ওইটা কিছুটা কাজ আমি থাকতে শুরু হয়ে গেছে, এখনো কাজ হচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ আছে। সেন্ট্রাল থেকে যাচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক। সম্মেলনটা কানাডায় হচ্ছে, হ্যাঁ, আগামী সেপ্টেম্বরের 17-18 এই সময় হচ্ছে। তো ওনারা যাচ্ছেন, আশা করি একটা ভালো অনুষ্ঠান হবে। সেখানে আপনাদের প্রবাসী যারা শিল্পী আছেন তারাও তো সেখানে পার্টিসিপেট করবেন? হ্যাঁ, ও প্রবাসী শিল্পীরা, মানে স্থানীয় আমরা বলি ওখানে, তারা তো করবে, সঙ্গে সঙ্গে কিছু 2-1 জন কানাডার বাইরে থেকে আসবে আশা করছি আর কি। বাংলাদেশ থেকে না, বাংলাদেশ থেকেও যেতে পারে, ইউএস থেকে হতে পারে, কারণ এটা ভিসার ব্যাপার আছে, তো এখনই ঠিক মানে বলা যাচ্ছে না, তবে চেষ্টা থাকবে। নিয়ম এবং আর্থিক বিষয় জড়িত। হ্যাঁ, আমি চেষ্টা করব যে 2-1 জন যদি আনা যায় তাহলে ঠিক সম্মেলনের মতো মনে হবে আর কি। এতদিন ধরে গান করছেন, অ্যালবাম নেই কেন? আসলে আমার কাছে মনে হয় কি, অ্যালবাম কি খুব বেশি বিক্রি হয়? যারা অনেক নাম করা শিল্পী তাদেরটা হয়। আর আপনি দেখবেন অ্যালবাম যারা কিনে, সিডি যারা কিনে, তাদের 90% বয়স হচ্ছে 18 থেকে 25, এরকম একটা বোধহয় তথ্য আছে, কতটা সঠিক জানি না। তো আমারও মনে হয় আমাদের বয়সী অনেকে এখনো সিডি কেনে না। আর এখন যেহেতু অনলাইন এত স্ট্রং হয়ে গেছে, আজকে আপনার একটা গান যদি ইউটিউবে থাকে, আপনার এই অনুষ্ঠানটা যদি ইউটিউবে আপনি কালকে দিয়ে দেন, সেটা কিন্তু আগামী 100-200 বছর থাকবে। যে কোনো কেউ সার্চ করতে গেলে চলে আসবে, সে শুনবে। একটা সিডি কিন্তু হারিয়ে যেতে পারে। আমি একটা সিডি কিনলাম, নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, আপনার সিডিটা কিনলাম, 2-1 শুনে আমি রেখে দিলাম, আর শুনবো না। অনলাইনে হয় কি, দিনে দিনে টেকনোলজি আরো উন্নত হচ্ছে। এখন আমরা যেমন মোবাইল ফোনে ইউটিউবে দেখতে পাচ্ছি, হয়তো সাউন্ডটা অত ভালো হচ্ছে না। হু নোজ, মেবি ইন 5 years একটা ভালো একটা সেট চলে আসবে মার্কেটে, যেটা সাউন্ড আপনার বাসায় যে বড় স্পিকারে যেরকম শব্দ হয় সেরকম শব্দ তৈরি হবে, আমার মনে হয় আসছে সেটা। সুতরাং অনলাইনটা সারা জীবন থেকে যাবে, তো ওইটাই ভালো না? গানের শুরুর গল্পটা শুনতে চাইছি। গানের শুরুটা আমি ছোটবেলায় এমনি রেডিও শুনে শুনে গান শিখতাম। আমার আব্বা খুব অনুরোধের আসর, বিশেষ করে আকাশবাণীর শুনতেন, তো ওগুলি শুনে শুনে আমার গান শেখা, গান গেয়ে ফেলতাম আর কি, লিখতাম। তখন তো আমাদের রেকর্ডার ছিল না, তো একটা গানে হয়তো অর্ধেক লিখলাম, আর বাকি অর্ধেকের জন্য অপেক্ষা করতে হতো, পরে আবার কবে সেই গানটা আবার রিপিট হবে। পরে গানটা লেখা হতো, তারপরে শুনে শুনে গানটা তুলতাম,
তারপরে বন্ধুদের বাসায় গিয়ে গিয়ে আমি হারমোনিয়াম বাজানো শিখলাম, দুটো একটা গান তুলতে পারি। আব্বাকে বললাম আমার তো একটা হারমোনিয়াম লাগবে, আমি তো এখন বাজাতে পারি একটু একটু, পরে উনি কিনে দিলেন। তারপরে স্কুলে ভর্তি হওয়া, অগ্নিবীণা সঙ্গীতায়তন ঢাকায়, সুধীন দাস আমার গুরু, ওস্তাদ ফুল মোহাম্মদ, জাহিদুর রহিম, ওনাদের কাছে আমি গান শিখেছি। প্রথম কখন একেবারে প্রফেশনালি গান গাওয়া শুরু হলো? প্রফেশনালি বলবো 84 সনে আমি সরকারি বিটিভিতে এনলিস্টেড। তখন থেকেই বলা যায় প্রফেশনালি যে আমি একটা এনলিস্টমেন্ট আছে একটা টিভিতে। তখন তো একটা চ্যানেলই ছিল জানেন। এবার দেশে এসেও নিশ্চয়ই গান করা হচ্ছে? হ্যাঁ, বিভিন্ন চ্যানেলই হচ্ছে, আর ওই সরকারি বিটিভিতে হবে। চেষ্টা হচ্ছে, কথা হচ্ছে, একটা লাইভ শো করলাম একটা টিভিতে, আর বুধবারে আরেকটা চ্যানেলে লাইভ শো করবো সকালবেলা, আর আজকে বিকালেও আমার একটা রেকর্ডিং আছে অন্য একটা চ্যানেলে। বেশ ব্যস্ত গান নিয়ে, প্রবাসী এবং দেশে দুটো জায়গাতেই। হ্যাঁ, গান তো আসলে একেবারে আমার হৃদয়ের মধ্যে, গান তো ছাড়া যাবে না। দেশে আসলে একটু গান করতে ইচ্ছা হয়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, গানের মানুষ, একটু অংশ তো আমরা শুনতে পারি গানের? হ্যাঁ, নিশ্চয়ই। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও, সুখে ঢলো ঢলো দিবস বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। বাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আর দর্শক যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।